কি ভাবছেন? আপনি ঘরে একা? ভুল ভাবছেন। কেউ আছে যে আপনার দিকে তাকিয়ে আছে। শুনুন সেই নিষিদ্ধ কাহিনী, শুধুমাত্র ভূতের গল্পতে। রাত তখন প্রায় 11টা। অর্জুন দাস তার পুরনো মারুতি গাড়িটা থামালো একটা লাল মাটির রাস্তার শেষে। সামনে একটা দোতলা বাড়ি দাঁড়িয়ে আছে, পুরনো, জীর্ণ, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে আলো জ্বলছে একটা জানালায়, উপরের বাঁ দিকের জানালাটায়। এই বাড়িতে তো কেউ থাকে না, অর্জুন মনে মনে ভাবল। সেই বাড়িটা কিনেছে মাত্র 3 সপ্তাহ আগে। দালাল বলেছিল বাড়িটা 5 বছর ধরে খালি পড়ে আছে। আগের মালিক, দালাল কথাটা শেষ করেনি, শুধু বলেছিল, সাহেব, দামটা একটু কম নেব, কিন্তু বাড়িটা নিলে রাত্রিরে একা থাকবেন না। অর্জুন হেসে উড়িয়ে দিয়েছিল। সে একজন সাংবাদিক, যুক্তিবাদী মানুষ, ভূতে বিশ্বাস করে না। কলকাতার অফিস থেকে বদলি হয়ে এই ছোট্ট শহর বাঁশবেড়িয়ায় এসেছে। একা আসেনি, স্ত্রী মিতা আর 8 বছরের মেয়ে ঋতু আসার কথা ছিল, কিন্তু মিতার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় মিতা আর ঋতু 2 দিন পরে আসবে। আজ রাতে অর্জুন একা। সে গাড়ি থেকে নামল। বাতাসে একটা অদ্ভুত গন্ধ, মাটি পোড়া আর কিসের যেন, ফুলের, না ফুল না, আরো ভারী কিছু, যেন কোনো পুরনো ঘরের ভেতর থেকে বেরোয়া বন্ধ বাতাস। জানালার আলোটা নিভে গেল। ঠিক যেই মুহূর্তে অর্জুন জানালার দিকে তাকালো, সে থমকে দাঁড়ালো। বুকের ভেতর একটা অদ্ভুত অনুভূতি। এটাকে ভয় বলে না, সে বলে অস্বস্তি। সাংবাদিক মানুষ, ভয় পাওয়ার বিলাসিতা তার নেই। বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকল। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাসের ঝাপটা এলো। জুলাই মাসের গরমে এরকম ঠান্ডা? অর্জুন অবাক হল। এসি নেই, জানালা বন্ধ, তাহলে এই ঠান্ডা কোথা থেকে? সে লাইট জ্বালালো। হল ঘরটা বড়, মেঝেতে পুরনো কাঠের ফ্লোরিং, দেওয়ালে পেইন্ট উঠে গেছে। কোনায় পুরনো একটা দেওয়াল ঘড়ি, বন্ধ। ঘড়িতে সময় থেমে আছে রাত 3:17। অর্জুন ব্যাগ নামিয়ে রাখল। উপরে যেতে হবে। সিঁড়ি ভেঙে উপরে উঠতে গিয়ে সে থামল। সিঁড়ির মাঝখানে একটা পায়ের দাগ, ধুলোর উপর দিয়ে কেউ হেঁটে গেছে। খালি পা, ছোট পায়ের দাগ, বাচ্চার মতো। দাগটা উপর থেকে নিচে নামছে এবং শেষ হয়ে গেছে সিঁড়ির মাঝখানে। কোথাও যায়নি, হঠাৎ শেষ। বেড়াল হবে, অর্জুন নিজেকে বলল, কিন্তু বেড়ালের পায়ের দাগ এরকম হয় না। সে উপরে উঠে গেল। রাত 12টায় অর্জুন ঘুমানোর চেষ্টা করছিল। শোবার ঘরটা নিচে, হল ঘরের পাশে। সে উপরে যেতে চায়নি। উপরের ঘরগুলো না দেখাই ভালো আপাতত, কাল সকালে মিস্ত্রি ডেকে দেখানো যাবে। শুয়ে থাকতে থাকতে একটা শব্দ শুনল, টুপ টুপ টুপ। ছাদ থেকে জল পড়ছে যেন, কিন্তু বাইরে বৃষ্টি নেই, আকাশ পরিষ্কার। সে উঠে দেখল ছাদে কোনো দাগ নেই। শব্দটা থেমে গেছে। সে আবার শুয়ে পড়ল। তারপর শুনল সেটা উপর থেকে, একদম মাথার উপর দিয়ে কেউ হাঁটছে, ধীরে ধীরে, একটা পা, তারপর আরেকটা। মেঝেতে কাঠের ক্র্যাক ক্র্যাক শব্দ। উপরের ঘরে কেউ হাঁটছে। অর্জুন উঠে বসল। হৃৎপিণ্ড দ্রুত চলছে। সে নিজেকে শান্ত করল। হয়তো ছাদের কোনো অংশ সরে যাচ্ছে। পুরনো বাড়ি। হাঁটার শব্দ থামল। তারপর একটা শব্দ এলো যেটা অর্জুনের সারা শরীরে ঠান্ডা জল ঢেলে দিল। কেউ কাঁদছে। একটা বাচ্চার কান্না, হালকা, মৃদু, কিন্তু স্পষ্ট। উপর থেকে আসছে, একটানা কান্না, থামছে না। অর্জুন সোজা হয়ে দাঁড়ালো, হাত কাঁপছে। সে টর্চ হাতে নিল, বেরিয়ে এলো ঘর থেকে। হল ঘরে এসে সিঁড়ির দিকে তাকালো। কান্না থেমে গেছে, কিন্তু সিঁড়ির মাথায়, উপরের অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে কি? অর্জুন টর্চের আলো ফেলল। কেউ নেই, শুধু অন্ধকার। সে ধীরে ধীরে উপরে উঠল। প্রতিটা সিঁড়িতে কাঠ চিৎকার করছে। উপরে উঠে করিডোরে আলো জ্বালালো। 3টে ঘর, 3টেই বন্ধ।
কিন্তু মাঝের ঘরের দরজার নিচ দিয়ে আলো আসছে, হলুদ, কাঁপা কাঁপা আলো, যেন মোমবাতির। অর্জুন সেই দরজার সামনে দাঁড়ালো। বুকের ভেতর ধুকপুক করছে। হাত দিয়ে ধাক্কা দিল দরজায়। দরজা খুলে গেল। ঘরে কেউ নেই, কিন্তু মেঝেতে মাঝখানে একটা মোমবাতি জ্বলছে, সব্য জ্বালানো। মোমটা গলেনি তেমন। মোমবাতির চারপাশে ছোট ছোট পাথর দিয়ে একটা বৃত্ত আঁকা, আর সেই বৃত্তের ভেতরে মেঝেতে কয়লা দিয়ে লেখা, সে ভিড়ে এসেছে। পরের দিন সকালে অর্জুন পাশের বাড়িতে গেল। সেখানে থাকেন হরিপদ ঘোষ, বছর ৬৫, একা মানুষ। অর্জুনকে দেখে মুখটা কেমন যেন হয়ে গেল। তারপর জোর করে হেসে বললেন, এসো বাবা, বসো। তাই অর্জুন সরাসরি বলল, দাদু, ওই বাড়িতে আগে কে থাকত? হরিপদ চায়ের কাপ নামিয়ে রাখলেন। দীর্ঘ নিঃশ্বাস। তোমাকে বলবো, কারণ তোমার জানা দরকার। রমেশ কর ছিলেন একজন স্কুল শিক্ষক, স্ত্রী, 2 মেয়ে। বড় মেয়ে সুমি 12 বছর, ছোট মেয়ে টুকু 8 বছর। সুখী পরিবার। 5 বছর আগে একটা বর্ষার রাতে ঘটনাটা ঘটে। রমেশবাবু বাইরে ছিলেন কাজে। তার স্ত্রী কমলা ছিলেন বাড়িতে 2 মেয়ে নিয়ে। রাত 3টের দিকে পাড়ার লোকজন চিৎকার শুনতে পায়। ছুটে যায়। দেখে বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ। ভেতর থেকে চিৎকার আসছে না আর। দরজা ভেঙে ঢুকে দেখে কমলা দেবী মেঝেতে পড়ে আছেন, জ্ঞান নেই। 2 মেয়ে কোথাও নেই। বাড়ি তন্ন তন্ন করে খোঁজা হলো। পাওয়া গেল শুধু সুমিকে। উপরের মাঝের ঘরে, দরজা ভেতর থেকে বন্ধ। মেঝেতে বসে আছে, চোখ খোলা, কিন্তু কথা বলছে না। হাতে একটা মোমবাতি। টুকুকে আর কোনোদিন পাওয়া যায়নি। হরিপদ থামলেন। অর্জুনের গলা শুকিয়ে গেছে। সুমি এখন কোথায়? হরিপদ নাড়লেন। ওই রাতের পর থেকে সুমি আর কথা বলেনি, একটাও কথা না। রমেশবাবু মেয়েকে নিয়ে মানসিক হাসপাতালে ভর্তি করলেন, সেখানেই আছে। আর কমলা দেবী? তিনি বলেছিলেন একটাই কথা জ্ঞান ফেরার পর। বলেছিলেন, ও টুকুকে নিয়ে গেছে দরজার ভেতর থেকে। তারপর তিনিও চুপ, একদম চুপ। ও মানে কে? হরিপদ অর্জুনের চোখের দিকে তাকালেন। বাবা, এই বাড়িটা তৈরি হওয়ার আগে এখানে একটা কবরস্থান ছিল, বাচ্চাদের কবরস্থান, ছোট বাচ্চাদের। রাস্তায় বেরিয়ে আসতে আসতে অর্জুনের মাথায় একটাই কথা ঘুরছিল। কমলা দেবী বলেছিলেন দরজার ভেতর থেকে, কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ ছিল। তাহলে টুকু গেল কোথা দিয়ে? বিকেলে মিতা এলো, সঙ্গে ঋতু। ঋতু গাড়ি থেকে নেমেই ছুট দিল বাড়ির দিকে। অর্জুন চিৎকার করল, ঋতু দাঁড়া! কিন্তু ঋতু আগেই ভেতরে ঢুকে গেছে। মিতা হাসল, থাক না, বাচ্চা মানুষ, নতুন বাড়ি দেখতে চায়। অর্জুন কিছু বলল না, কিন্তু বুকের ভেতর একটা অস্বস্তি জাগিয়ে উঠল। রাতে খাবার সময় ঋতু জিজ্ঞেস করল, বাবা, উপরের ঘরে মেয়েটা কে? চামচ পড়ে গেল অর্জুনের। কোন মেয়ে? ছোট্ট একটা মেয়ে, উপরের ঘরে দাঁড়িয়েছিল, আমাকে দেখে হাসল। মিতা হাসল। ঋতু কল্পনা করেছে, কিন্তু অর্জুনের হাত ঠান্ডা হয়ে গেছে। সে রাতে খেতে পারল না। রাত 2টো। মিতা ঘুমিয়ে পড়েছে, অর্জুন জেগে আছে। তারপর সেটা হলো, ঋতুর ঘর থেকে একটা শব্দ এলো, বাবা! অর্জুন লাফিয়ে উঠল। ঋতুর ঘরে ছুটে গেল, দরজা খুলল। ঋতু বিছানায় উঠে বসে আছে, চোখ বন্ধ, ঘুমের ঘোরে কথা বলছে যেন। অর্জুন কাছে গিয়ে কাঁধে হাত রাখল। ঋতু, কি হয়েছে? ঋতু চোখ খুলল, কিন্তু চোখ দুটো সাদা, মনি নেই, শুধু সাদা। অর্জুন পিছিয়ে গেল, বুক আটকে যাচ্ছে। তারপর ঋতু একটা গলায়, যেটা ঋতুর নয়, অনেক শান্ত, অনেক ঠান্ডা, বলল, টুকু খেলতে চায়। অর্জুন স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ঋতু আবার শুয়ে পড়ল, স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়ল। অর্জুন সে রাতে আর ঘরে যায়নি, হল ঘরে বসে রইল লাইট জ্বালিয়ে ভোর পর্যন্ত। পরের দিন সকালে অর্জুন গেল জেলা লাইব্রেরিতে। পুরনো খবরের কাগজ, 5 বছর আগের। অনেক খুঁজে পেল একটা রিপোর্ট। বাঁশবেড়িয়ায় রহস্যজনকভাবে নিখোঁজ শিশু, পুলিশ তদন্তে অন্ধকার।
খবরে লেখা ছিল টুকুর কথা, কিন্তু আরও একটা তথ্য ছিল যেটা অর্জুন জানত না। এটা প্রথম ঘটনা ছিল না। 10 বছর আগেও একই ঘরে একটি বাচ্চা নিখোঁজ হয়েছিল, একটি ছেলে 5 বছর। তার আগে 15 বছর আগে একটি মেয়ে। প্রতি 5 বছরে একটি করে বাচ্চা। অর্জুনের বুক ঠান্ডা হয়ে গেল। ঋতুর বয়স 8 বছর। 5 বছরের চক্র পূর্ণ হয়েছে। সে ফোন করল মিতাকে। ঋতুকে নিয়ে এখনই বাইরে বেরিয়ে যাও, হোটেলে যাও, আমি আসছি। কি হয়েছে? পাগল হয়েছ? প্লিজ মিতা, এখনই। লাইন কেটে গেল। অর্জুন আবার ফোন করল। ফোন বাজছে, কেউ ধরছে না। সে দৌড়াল। বাড়িতে পৌঁছে দেখল সামনের দরজা বন্ধ, ভেতর থেকে বন্ধ। সে দরজায় ধাক্কা দিল। মিতা, মিতা, খোলো! কোনো সাড়া নেই। জানালা দিয়ে উঁকি মারল। হলঘর খালি, কিন্তু উপরে সেই জানালায় আলো জ্বলছে। সেই একই জানালা যেটায় প্রথম রাতে সে আলো দেখেছিল। অর্জুন পাশের দিকে গেল। একটা জানালা দিয়ে ভেঙে ঢুকল। হাত কেটে গেল, পরোয়া করল না। ভেতরে ঢুকে দেখল মিতা হলঘরে মেঝেতে বসে আছে, চোখ খোলা, কিন্তু স্থির, একদম স্থির। মুখে কোনো ভাব নেই। মিতা! অর্জুন ছুটে গেল, কাঁধ ধরে ঝাঁকালো। মিতা ধীরে মাথা ঘুরিয়ে তাকালো। তারপর ধীরে বলল, ঋতু উপরে গেছে। কি? কখন? অনেকক্ষণ। তুমি থামাওনি কেন? মিতার মুখে একটা অদ্ভুত হাসি এলো। সে একা যায়নি, মেয়েটা নিয়ে গেছে। অর্জুন সিঁড়ির দিকে ছুটল। উপরে উঠতে উঠতে সিঁড়িতে দেখল ছোট পায়ের দাগ, 2 জোড়া। একটা ঋতুর, আর একটা অনেক ছোট। সে দৌড়ালো। করিডোরে এসে মাঝের ঘরের দরজায় ধাক্কা দিল। বন্ধ। ঋতু, ঋতু, দরজা খোলো! ভেতর থেকে কোনো শব্দ নেই। তারপর শুনল ঋতুর গলা, হালকা, ভয় পাওয়া। বাবা, বাবা, আমাকে বাঁচাও! অর্জুন দরজায় ধাক্কা দিতে শুরু করল। 1, 2, 3। দরজা ভাঙল না। আবার ঋতুর গলা। বাবা, বাবা, আমার হাত ধরেছে। বাবা, ঠান্ডা, এত ঠান্ডা! অর্জুন পাগলের মতো ধাক্কা দিল। চতুর্থবারে দরজা খুলে গেল। ঘরের ভেতরে ঋতু দাঁড়িয়ে আছে মাঝখানে। মোমবাতি জ্বলছে। ঋতুর হাত কেউ একজন ধরে আছে, কিন্তু সেই কেউ দৃশ্যমান নয়। শুধু দেখা যাচ্ছে ঋতুর ছোট হাতটা কিভাবে একটু বাঁকানো, যেন কেউ টানছে। বাবা! ঋতু চিৎকার করল। অর্জুন ছুটে গেল, ঋতুকে জড়িয়ে ধরল। সেই মুহূর্তে একটা শীতল ভেজা কিছু তার গালে ছুঁয়ে গেল, শিশুর আঙুলের মতো। ঠিক তখনই মোমবাতি নিভে গেল। অন্ধকারে অর্জুন ঋতুকে বুকে চেপে ধরল। ঋতু কাঁদছে, আর সেই অন্ধকারে কানের কাছে একটা শিশুর গলা ফিসফিস করল, আমি একা। অর্জুন ঋতুকে নিয়ে নিচে এলো। মিতা এখনো মেঝেতে বসে আছে। অর্জুন তাকে জোর করে উঠালো। মিতা যেন ঘোরের মধ্যে। মিতা, আমরা যাচ্ছি, এখনই। মিতা ধীরে বলল, যেতে দেবে না। কে? টুকু। অর্জুন থামল। টুকু মরেনি, সে এখানে আছে, বাচ্চাগুলোর সঙ্গে, যারা এই জমিতে কবর পেয়েছে। তারা একা, সে একা, তাই সে। মিতার কথা আটকে গেল। সে নতুন বন্ধু খোঁজে, প্রতি 5 বছরে। অর্জুন ঋতুকে কোলে নিল, মিতার হাত ধরল, দরজার দিকে গেল। দরজা খুলল না। সে আবার চেষ্টা করল। দরজা বন্ধ, শক্ত। জানলার দিকে গেল, জানলা বন্ধ, খুলছে না। বাড়িটা ওদের ছাড়ছে না। ঘড়িতে তখন রাত 3টে বাজতে 10 মিনিট। অর্জুন পকেট থেকে ফোন বের করল। নেটওয়ার্ক নেই। সে ঘুরে তাকালো। ঘরের কোণে কোণে অন্ধকার ঘন হয়ে আসছে, যেন সেই অন্ধকার নিজে থেকে জমাট বাঁধছে। আর সেই অন্ধকারের ভেতর থেকে আস্তে আস্তে একটা আকৃতি বেরোচ্ছে, ছোট, বাচ্চার মতো, লাল ফ্রক। অর্জুন স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটা সামনে এসে দাঁড়ালো। বয়স 7-8 হবে। মুখটা স্বাভাবিক, কিন্তু চোখ দুটো সাদা, একদম সাদা।
এবং সে হাসছে। ঋতু অর্জুনের কাঁধে মুখ লুকিয়ে ফেলল। টুকু, যদি সেই টুকু হয়, তার হাত বাড়িয়ে দিল ঋতুর দিকে। অর্জুন পিছিয়ে গেল। টুকু এগিয়ে এলো। আমি একা, সে বলল, সেই শীতল ফাঁকা গলায়। আমি খেলতে চাই। তুমি মুক্তি পেতে চাও, মিতা হঠাৎ বলল। অর্জুন মিতার দিকে তাকালো। মিতার চোখে এখন চেতনা ফিরে এসেছে। সে সামনে এগিয়ে গেল। টুকুর মুখোমুখি দাঁড়ালো। তোমাকে কেউ মনে করে না, তাই না? তোমার মা বাবা চলে গেছে, বোন চলে গেছে, তুমি এই বাড়িতে আটকে আছো। টুকুর মুখের হাসিটা একটু কাঁপল। তোমার বন্ধু লাগবে না, তোমার মুক্তি লাগবে, কিন্তু মুক্তি কারো ক্ষতি করে আসে না। টুকু থামল। তোমার ঘরে যাও, মিতার গলা শান্ত কিন্তু দৃঢ়। তোমার জায়গায় যাও, সেখান থেকে এগিয়ে যাও। ঘরের সব আলো একসাথে জ্বলে উঠল। টুকু পিছু হটতে শুরু করল। তারপর সে কাঁদল। সত্যিকারের কান্না, বাচ্চার কান্না, ভয়ের না, একাকিত্বের কান্না। আর ধীরে ধীরে সে মিলিয়ে গেল, অন্ধকারের ভেতর নয়, আলোর ভেতর। সামনের দরজাটা ঠেলায় খুলে গেল। বাইরে বেরিয়ে এলো তিনজন। ভোরের আলো সবে ফুটছে, আকাশ লাল। ঋতু অর্জুনের গলা জড়িয়ে ধরে আছে, কাঁদছে না আর। অর্জুন মিতার দিকে তাকালো। তুমি কিভাবে জানলে? মিতা বলল, আমি জানি না, কিছু একটা আমাকে বলালো। তারা গাড়িতে উঠল। গাড়ি চালু করল অর্জুন। যেতে যেতে ব্যাক মিরারে একবার তাকালো। বাড়িটা ছোট হয়ে আসছে। ওপরের সেই জানলায় আলো জ্বলছে না এবার, অন্ধকার, শুধু অন্ধকার। তারপর ঠিক যেই মুহূর্তে বাড়িটা দৃষ্টির বাইরে যেতে যেতে অর্জুন দেখল জানলায় একটা ছোট হাত, হাত নাড়ছে বিদায়ের মতো। গাড়ি এগিয়ে চলল। পেছনে সেই বাড়ি, সেই জানলা, সেই হাত, আর মাটির নিচে সেই ছোট ছোট কবরগুলো, যারা কোনোদিন মুক্তি পায়নি, যারা এখনো অপেক্ষা করছে। ঋতু হঠাৎ বলল, বাবা, কি? মেয়েটা কিন্তু আমাকে একটা কথা বলেছিল। অর্জুনের হাত স্টিয়ারিং হুইলে শক্ত হয়ে গেল। কি বলেছিল? ঋতু একটু চুপ থেকে বলল, বলেছিল আমি আবার আসব। গাড়ি চলছে, রাস্তা এগুচ্ছে, আর পেছনে লাল মাটির পথে একটা ছোট পায়ের ছাপ এগিয়ে আসছে।